হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম ব্ল্যাক কভার সিজন 5 বা অফিসিয়ালি সিজন 2 এর পর্ব 272 থেকে 274। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা তার ক্যাপ্টেন ইয়ামিনের তরোয়াল দিয়ে নখটের ছায়ার সাম্রাজ্যকে ছিঁড়ে ফেলেছিল, কিন্তু আজকের গল্পের শুরুতেই আমরা দেখি গোল্ডেন ডনের ইউনোকে। জেন্নের কাছে হারার পর সে দিনরাত এক করে পাহাড়ের ওপর প্র্যাকটিস করছে। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু মনের জোর কমেনি। ঠিক তখনই আড়াল থেকে কেউ তাকে লক্ষ্য করছিল। ইউনো চিৎকার করে বলে উঠল, লুকিয়ে না দেখে সামনে আসছো না কেন? বেরিয়ে আসে গোল্ডেন ডনের প্রাক্তন ভাইস ক্যাপ্টেন ল্যারিক্স। ল্যারিক্স তার সেই চেনা তিতা মেজাজে বলে, প্রাক্তন শব্দটা বলার দরকার ছিল না, তুমি আগের মতোই অভদ্র আছো দেখছি। ইউনো আগের মতো তর্কে না জড়িয়ে ল্যাংরিসকে বলে সে জেনজেকে হারানোর উপায় বের করেছে। ল্যাংরিস অবাক হয় এবং তাকে সাহায্য করার প্রস্তাব দেয়। সে বলে, জেনজেনের স্পেশাল ম্যাজিক মোকাবেলা করতে হলে আমার মতো একজনের সাথে তোমার প্র্যাকটিস করা উচিত। ইউনো এবার তার ইগো বা অহংকার বিসর্জন দিয়ে মাথা নিচু করে বলে, প্লিজ আমাকে সাহায্য করুন। ল্যাংরিস মনে মনে হাসে, কারণ ইউনো আগের চেয়ে অনেকটাই ম্যাচিউরড হয়ে গেছে। এবার সিন শিফট হয় আস্তাদের ট্রেনিং গ্রাউন্ডে। আস্তার লিভি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাকট তার ইউনাইটেড মোড ক্যানিশ ফর্ম তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছে। নাকট ঠান্ডা মাথায় বলে, তোমরা আবারও হেরে গেলে। আস্তা হাঁপাতে হাঁপাতে বলে, ভাইস ক্যাপ্টেন আপনি অবিশ্বাস্য রকমের শক্তিশালী, আমরা কিছুতেই জিততে পারছি না। যখন আস্তার লিভি ব্যথায় কুকড়ে যাচ্ছিল, তখন নাকট তাদের দিকে এক ঝুড়ি খাবার এগিয়ে দেয়। এগুলো স্পিড কিংডমের বিশেষ জাদুকরীয় খাবার। খাবার দেখে আস্তার লিভির চোখ ছানা ভরা। তারা সব কষ্ট ভুলে গিয়ে মসমস করে খাবার গিলতে শুরু করে। আস্তা চিৎকার করে বলে উঠল, উফ কি দারুণ স্বাদ, আমার সব ক্ষত যেন এক নিমিষের মধ্যেই সেরে যাচ্ছে। পেট ভরে খাবার পর আস্তার মাথায় হঠাৎ এক বিপ্লবীয় আইডিয়া আসে। সে লিভিকে বলে, একটু এদিকে আইতো। নাকট মনে মনে ভাবছিল আস্থা হয়তো কোনো জিনিয়াস বুদ্ধি বের করেছে, কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে আস্থা লিভিকে তার কাঁধের ওপর বসিয়ে দেয় এবং চিৎকার করে বলে, কম্বাইন। এটা দেখে নাকটের মেজাজ সাত আসমান চড়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, এইসব ফ্যাজলামি করার সময় এটা নয়, ওরে 90% গাধা। নাকট যখন তাদের গালি দিচ্ছিল, তখন আস্থা আর লিভি নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। আস্থা লিভিকে বলে, তুই ঠিক মতো কাঁধে বসছিস না কেন? তুই তো ওপরে আসিস, তোর আবার সমস্যা কি? আস্থা নাকটকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে কাছাকাছি থাকলে তাদের মনে আর শরীরের দ্রুত এক হয়ে যাবে বা ইউনিয়ন মোড়ে চলে আসবে, কিন্তু নাকট এটা মানতে নারাজ। মজা আর লড়াইয়ের মাঝখানেই নাকট এক ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দেয়। সে বলে, হাসাহাসি বন্ধ করো, তোমাদের সময় শেষ। এর মধ্যেই 2 দিন পার হয়ে গেছে এবং এখন আমাদের বাকি সবার সাথে দেখা করার সময় হয়ে গেছে। আস্থা আকাশ থেকে পড়ে, কি এর মধ্যেই 2 দিন শেষ? আর এরপরেই সিন শিফট হয় স্পিড কিংডমের সেই বরফে ঢাকা প্রাসাদে। ভেতরে জেনেন জোগ্রাটিস প্রবেশ করছে। তার চোখ মুখে কোনো আবেগ নেই। সে সোজা চলে যায় শয়তানি বিজ্ঞানী মরিসের কাছে। জেনেন খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, ভাইয়ের অবস্থা এখন কেমন মরিস? মরিস এক গলা শয়তানি হাসি দিয়ে উত্তর দেয়, আরে জেনেন, আমি ডায়মন্ড কিংডমে সব সেরা পণ্ডিতদের নিয়ে বসেছিলাম। দান্তে কোনো সমস্যা ছাড়াই সুস্থ হচ্ছে। শুধু সুস্থ নয়, সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরছে। মরিস লোটেসের দিকে তাকিয়ে বড়াই করে বলছে যে তার তৈরি জাদুকরীয় যন্ত্র কাণ্ডেরও দিয়ে তারা অন্ধকার জগতের মানা সংগ্রহ করছে। সে যেন জেনেনকে বোঝাচ্ছে যে সে কতটা দরকারি। ঠিক তখনই আমরা দেখি ডান্তকে একটি কাছের জাদুকরী ট্যাঙ্কের ভেতর পাইপ লাগানো অবস্থায় সে ভাসছে। তার শরীর ক্ষত বিক্ষত, কিন্তু মুখে সেই প্রশাসিক হাসি। দান্তে মনে মনে গজরাচ্ছে, আহ, আমি আর তর সইতে পারছি না। সেই ছোকরার সাথে আবারও লড়াই করার জন্য আমি ছটফট করছি। এখানে ছোকরা অর্থাৎ আস্থাকে বোঝানো হয়েছে। সিন আবারও শিফট হয় আস্তাদের ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে ধুলো আর ধোঁয়ায় সব অন্ধকার হয়ে আছে। নাকট লড়াকু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে একটি দানবীয় শক্তির আভাস পাওয়া যায়। নাকট নিজেও ঘামতে শুরু করেছে এবং বলছে, দেখতে বেশ বিপজ্জনক মনে হচ্ছে। ধোঁয়া সরতেই দেখা যায় আস্তার এক নতুন রূপ। আস্তার লিভি এক হয়ে গেছে, কিন্তু সেটা আগের মতো আধো আধো নয়, বরং এক পূর্ণাঙ্গ শয়তানি ব্রহ্মের মতো। তাদের এই ডেভিল ইউনিয়ন দেখে নকটও কয়েক পা পিছিয়ে যেতে বাধ্য হয়। আস্থা একটি প্রচণ্ড গতিতে আক্রমণ করে, কিন্তু শেষ মুহূর্তে সে তার তলোয়ার থামিয়ে দেয়। নকট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে অনুভব করতে পারছে যে আস্থা ইচ্ছে করেই তাকে সরাসরি আঘাত করেনি। নকট নিজের মনে মনেই বলছে, ও ইচ্ছে করেই লক্ষ্যভ্রষ্ট করেছে, অথচ ওর গায়ে ওই অ্যান্টি ম্যাজিকের ছোঁয়ায় আমার ইউনাইটেড মোড এমনিতেই খুলে গেল। নকট এবার মাথা নিচু করে হাসে এবং বলে, আমি হেরে গেছি আস্থা। আস্থা, লিভি, তোমরাই এখন পর্যন্ত সবথেকে শক্তিশালী। আস্থা তখন আগের মতোই স্বাভাবিক হয়ে একগাল হাসি দিয়ে বলে, জি স্যার, তাহলে চলুন এবার স্পিরিট কিংডমে গিয়ে ধামাকা শুরু করি।
যাওয়ার আগে নাকট আস্তাকে নিয়ে কিছু কথা বলে এবং চিন্তা করে। সে আস্তাকে বলে যে তোমাদের ইউনিয়ন মোড এখনো খুব কম সময়ের জন্য স্থায়ী, তাই যুদ্ধক্ষেত্রে যেন সে সাবধানে থাকে। কিন্তু সবশেষে নাকট আস্থার ওপর হাত রেখে একটি আবেগঘন কথা বলে। সে বলে, আস্থা, তুমি কোনো জাদুশক্তি ছাড়াই জন্ম নিয়েছিলে। নিষ্ঠুর ভাগ্য তোমাকে আজীবন ধোঁকা দিয়েছে, কিন্তু তুমি দমে যাওনি। আজ আমি স্বীকার করছি, শুরু থেকে এখন পর্যন্ত তুমি সঠিক ছিলে। আমি চাই পৃথিবীর এই অবিচারের খেলায় তোমার মতো সঠিক মানুষরাই যেন শেষে জয়ী হয়। অবশেষে সেই মুহূর্ত চলে এসেছে। ক্লোভার কিংডমের সব শক্তিশালী জাদুকররা যুদ্ধের জন্য নতুন পোশাক পরে তৈরি। নোয়েল, ইউনো, সাল্ট, ফোগলিয়ন সবাই যেন এক একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। আস্থা চিৎকার করে বলে, ঠিক আছে সবাই, চলো স্পিরিট কিংডম দখল করি এবং আমাদের ক্যাপ্টেনদের ফিরিয়ে আনি। আর এরপরে আমরা দেখি স্পিরিট কিংডমের সেই বিশাল দুর্গের ভেতরে নকট তার দল নিয়ে পৌঁছে গেছে। সবাই কালো ইউনিয়ন ফর্ম পরে একদম রেডি। নকট খুব শান্তভাবে বলে, দেখছি সবাই চলে এসেছে। কিন্তু ফুগলিয়নের চোখ এড়ায় না আসল হিরোর অনুপস্থিতি। সে সুন্দর করে কুশকে জিজ্ঞেস করে, আস্থা কোথায়? নকট হালকা হেসে উত্তর দেয়, ওর আসতে আরো কিছুটা সময় লাগবে। এটা শুনে মেরিলিয়ানাও তো অবাক। সে মুখভঙ্গি করে বলে, আস্থা আসছে না? আর ঠিক তখনই আমাদের জ্যাক দি র্যাপার তার চিরচেনা বাঁকা হাসি দিয়ে তাচ্ছিল্য করে বলে, ওহ, কেউ তো ওর জন্য অপেক্ষায় বসেছিল না। অর্থাৎ জ্যাক বোঝাতে চাইছে আস্থা না থাকলেও সে একাই 100। এইদিকে পাগলে বিজ্ঞানী স্যালি তার নতুন জাদুকরীয় পোশাক নিয়ে ভীষণ এক্সাইটেড। সে দুহাত ছড়িয়ে নেচে নেচে বলছে, আস্থার শরীর নিয়ে স্টাডি করে আমি যে ম্যাজিক আইটেমগুলো বানিয়েছি সেগুলোর আজ বড় পরীক্ষা হবে। সে খুব কৌতূহলী হয়ে তাকিয়ে আছে যে তার বানানো ক্যামোফ্লেজ রোব বা ছদ্মবেশী পোশাকগুলো কেমন কাজ করে। নোলেজ সিলেভারের মতো গম্ভীর মানুষও একটু চিন্তায় পড়ে যায়। সে বলে, এই পোশাকগুলো কি আসলে কাজ করবে? তখন মাকুসা তাকে আশ্বস্ত করে বলে, স্যার, স্যালিও একটু অদ্ভুত ঠিকই, কিন্তু সে জাদুর সরঞ্জাম গবেষণায় ওর উপরে কেউ নেই। এবার ক্যামেরার ফোকাস হয় আমাদের হুহা বয় সেক্কার ওপর। বেচারা ভয়ে ঘামছে আর মনে মনে রাজাকে গালি দিচ্ছে। ওই পচা রাজাটা আমাকে কেন এই যমদ্রুতের সাথে এই ভয়ঙ্কর মিশনে পাঠালো? সেক্কা যখন ভাবছে সে এখানে কেন, ঠিক তখনই নকট তার কানের কাছে এসে খুব নিচু করে ঠান্ডা গলায় বলে, যারা সঠিক মানুষ তাদের জন্য নিজেকে উৎসর্গ করে দাও বা মরে যাও। এটা শুনে সেক্কার চোখ তো চরক গাছ। সে চিৎকার করে বলে, কি বললে? এইদিকে ইউনো একদম পাথরের মতো শান্ত। সে আস্থাকে নিয়ে কোনো চিন্তাই করছে না। সে শুধু আচর চোখে তাকিয়ে বলে, আস্থা আসার আগেই আমি সব শেষ করে দিব। অর্থাৎ ইউনো আর আস্থার সেই চিরাচরিত রেশারেশি যুদ্ধের ময়দানেও অটুট। নকট আর দেরি করে না। সে তার ভয়ঙ্কর ছায়া জাদু শ্যাডো ম্যাজিক শ্যাডো করিডর ব্যবহার করে। দেওয়ালের মাঝে এক বিশাল অন্ধকার দরজা খুলে যায়। নকট ঘোষণা করে, এবার আমাদের পালা। পরের দৃশ্যে আমরা দেখি স্পিরিট কিংডমের সেই বরফে ঢাকা বিশাল দুর্গ। বাহিরে তুষারঝড় বইছে আর তার মাঝেই শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচাইতে বড় রক্ষকহী যুদ্ধ। দুর্গের ভেতরে ডার্ক ট্রাইডের চামচারা সিসিটিভি ক্যামেরার মতো জাদুকরি পর্দায় সব দেখে হাসছে। তারা বলে, ওহ, ওরা তাহলে চলে এলো। ওই দেখো, বিদ্রোহীরাও জড়ো হয়েছে। আমরা দেখতে পাই স্পিরিট কিংডমের একদল সাহসী যোদ্ধা যারা সাদা আলখাল্লা পরে তুষারের মাঝে দাঁড়িয়ে আছে। তারা আজ তাদের হারানো দেশ উদ্ধার করতে বদ্ধপরিকর। তারা স্পিরিট কিংডমের সাধারণ মানুষ দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। তারা ডার্ক ট্রাইডের মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে 17 বছর আগে তাদের রাজা লর্ড লয়েসকে হত্যার পর থেকে তাদের নাগরিকের ওপর অমানবিক অত্যাচার চলেছে। তারা প্রতিশোধ তারা নেবেই। যদিও তারা জানে তাদের শক্তি ডার্ক টাইডের তুলনায় নগণ্য, তবুও তারা আজও পিছু হাঁটবে না। ঠিক এই সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সেইখানে হাজির হয় ক্লোভার কিংডমের ম্যাজিক লাইটরা। নকট সবাইকে পরিকল্পনা বুঝিয়ে দেয় এবং তারা ঝড়ের গতিতে স্পিরিট কিংডমের দুর্গে প্রবেশ করে। ইউনো এবং বাকি সাধারণ মানুষের এই সাহস মুগ্ধ হয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সংকল্প করে। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে যখন ডার্ক ট্রাইবের সদস্য জেনেন তার তুরুপের তাসটি চালেন। তিনি অট্ট হাসি দিয়ে বললেন যে শক্তিশালীদের সামনে দুর্বলদের আবেগের কোনো দাম নেই। হঠাৎ আকাশ কাঁপিয়ে আবির্ভূত হয় এক বিশাল প্রাচীন দানব, যা পুরো শহরকে এক নিমিষেই ধ্বংস করার ক্ষমতা রাখে। দুর্গের ভেতরও শুরু হয়ে যায় শয়তানি ডাকার ভয়ঙ্কর হাসি। যখন সবাই ভাবছে সব শেষ, ঠিক তখনই ময়দানে এন্ট্রি নেন ক্লোভার কিংডমের সিংহ মেরিউলিনা ভারমিলিয়ন। তিনি হুঙ্কার দিয়ে বললেন যে এই দানবকে থামানোর জন্য তিনিই যথেষ্ট। কোনো ভয় বা দ্বিধা ছাড়াই তিনি সরাসরি সেই বিশালাকার দানবটির ওপর তার আগুনের ঘুষি দিয়ে শক্তিশালী আক্রমণ করেন এবং যুদ্ধের মোড় পুরোপুরি বদলে দেন। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। যদি পরের পর্বের পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও যাদেরকে ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।